তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। এত কড়া নজরদারি সত্ত্বেও খাওয়া নেই দাওয়া নেই, তারপর এরকম অমানবিক অত্যাচার, সেই জীর্ণ দেহ নিয়ে ওদের চোখে পালিয়ে পার হয়ে যাওয়া তো কম কথা নয়। এটা আমাদের জন্য আনন্দে, আমাদের জন্য গর্বে। হ্যাঁ, সে তো অবশ্যই। তবে আমি যতদূর শুনেছি ওই সেলুলার জেলটা নাকি বার্মার কাছাকাছি অবস্থা। ওখান দিয়ে বার্মার অনেক জাহাজ এবং বড় বড় নৌকাও যাতায়াত করে। অখিলেশ যদি কোনোভাবে পালিয়ে ওই জাহাজ বা নৌকায় চড়ে পার হয়ে যায় তো ওই যাত্রায় বেঁচে গেল। কোথাকার কোন শহরের ডাক্তার এসে ওনাদেরকে বিনামূল্যে ওষুধ দিয়ে যাবে, গাছপালা নিয়ে শিক্ষা দিয়ে যাবে। এই বেটা, দামি ওষুধ আর সরঞ্জাম এদের কেনার ক্ষমতা যে তোদের নেই সেটা আমি খুব ভালো করেই জানি। আসল সত্যি কথাটা বলতো, কি করে চিনলি ওই ডাক্তারকে? কে জোটালো? কে আবার জোটাবে? আমার শালা ওনার বাগানে কাজ করে কিনা, সেই ওনাকে বলেছিল আমাদের দুর্দশার কথা, তাই উনি সব শুনে আমাদের শহরে ডেকে পাঠান। খুব নরম মনের মানুষ উনি। আমাদের পয়সা দেবার ক্ষমতা নেই জেনেও উনি আমাদের সব ওষুধ দিয়ে সাহায্য করেছেন। তাই বলছিলাম কি হুজুর, আমাদেরকে আর একটু সময় দিন। আমাদের আশা এবার খুব ভালো ফসল হবে। আমরা সবাই মিলে আপনাদের খাজনা সব পরিশোধ করে দেব হুজুর। বুঝলাম, কিন্তু এসব কথায় আমার চিরা ভিজবে না, লিখিত দিতে হবে। আর যাদের ছেলে মেয়েরা আমাকে দেখলে ছড়া কাটে তাদের সবাইকে সাবধান করে বলে দিচ্ছি, আর একবার যদি ছড়া কাটে তাদের বাপের জমি আমি জব্দ করব। দৌড়ে পালিয়ে যায় তাই ধরতে পারি না, কিন্তু মুখগুলো আমি চিনে রেখেছি। না না না, আমাদের বাচ্চারা এগুলো করতেই পারে না। আমার কাছে আর ঝুটা সবাই গাইতে হবে না। আমি জানি এই নষ্টামির মূলে কি, কার উস্কানিতে তোদের এইসব বার বেড়েছে। একটা কথা মনে রাখিস, আমার এখনো যা ক্ষমতা আছে এই মুহূর্তে তোদের ছেলে মেয়ের লেখাপড়া আমি বন্ধ করতে পারি, তোদের ঘর জমি ছাড়া করতে পারি। তোর এই মোহর বাবা কিছুই করতে পারবে না। ন্যায় তো আমার দয়ার শরীর, তাই বারে বারে আমি ক্ষমা করে দিই। তাই বলে ভেবো না আমি কিছুই দেখতে পাই না। তোদের মা সরস্বতী সারাক্ষণই তো এই মোহর আলী আর সোমনাথ বদ্রির সাথে ঢলানি পানা করে বেড়াচ্ছে। এসব তুমি কি বলছো বলো? কটা মেয়ের ভাগ্যে তোমার মতো এমন স্বামী জুটে? তুমি শুধু আমার উপরে রাগারাগিটাই দেখলে, আর লোকে যখন তোমার জয়গান করে তখন যে গর্বে আমার বুক ভরে যায়। নামাজে বসে আল্লাহর কাছে শুধু এটাই চেয়েছি, আল্লাহ যেন আমার সন্তানদের ভালো রাখে, আর এভাবেই যেন তোমার পাশে আমি শেষ দিন পর্যন্ত থাকতে পারি। আরে তোমরা এখানে? আমার কখন থেকে খেতে পেয়েছে? আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি বড় আম্মিকে। তোমরা এখানে কি করছো? তোর বড় আম্মার শরীরটা খারাপ তো, সেজন্য ওষুধ দিচ্ছিলাম। ও মা, কই
আমি তো কিছু জানি না। কখন থেকে শরীর খারাপ হলো? আমি তো বসে আছি জেঠের সঙ্গে খাবো বলে। হয়েছে তো, এবার সারা বাড়ি মাথায় করবি। এই, তুই নাকি তোর বড় আম্মার খোঁজ খবর ঠিক মতো রাখিস না, সেই জন্যই তো ওষুধ দিতে হলো। ইস, বড় ভাবি আর কুমড়িটা কোনো কাজের নয়, সারাদিন কেবল খাওয়া আর ঘুম। বড় আম্মিকে সব কাজ একা একা করতে হয়। দাঁড়াও, আজ কুমড়িকে পেলে না দেখে নেব। আচ্ছা আচ্ছা হয়েছে, আর কাউকে দেখে নিতে হবে না। তোর না বলে খুব খিদে পেয়েছে, জ্যাঠাকে নিয়ে তাড়াতাড়ি খেতে আয়, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে। শোন, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমার অনেক কাজ পড়ে আছে। তোদের এই ঠোপের কীর্তন আমি বহুত শুনেছি। শেষবারের মতো সুযোগ দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব খাজনা দেওয়ার ব্যবস্থা কর, তা না হলে আমি লিখিত বন্দোবস্তে যাব। কোথাকার এক মন্ত্রণা দাতা এসেছে, শহরের শিক্ষিত গাছ বিচারক, শহরের লোক, আইন কানুন জেল হাজত নিশ্চয়ই সে বোঝে। হুজুর, আপনি আমাদের ভগবান। আগে হুজুর, আপনি যা বলবেন তাই হবে। এই গায়ের আপনি শেষ কথা, আমরা শুধু আপনাকেই চিনি। আপনি আমাদের দণ্ডমুণ্ডের কর্তা। থাক, আর তেল মালিশ করতে হবে না। আমি দেখতে চাই যে এই কথাগুলো মুখে বলিস, কাজে কতটুকু করিস। মনে রাখিস, এই শঙ্করদেব হচ্ছে দুদিনের পায়রা। শহরে সারা বছর ফুর্তি করবে আর মাঝে মধ্যে গ্রামে এসে বড় বড় কথা বলবে। কি করেছে সে, কি করেছে গায়ের জন্য? বিনা পয়সায় স্কুল, আর সেখানে হিন্দু মুসলমান ছেলেদের একসাথে করে আদিক খেতা। নাকি ফসল হয়নি বলে খাজনা মওকুফ করে মাথা কিনে নিয়েছে? এরকম ঢের খাজনা আমিও মওকুফ করেছি, তার কোনো ইয়াত্তা নেই। সে তো বটেই হুজুর, কোথায় আপনি আর কোথায় শঙ্করদেব। মল্লিক বাড়ির ঠাট বাটি আলাদা, তুলনা করাটাই তো ভুল। হতে পারে শঙ্করদেব আপনার মতো এই গায়ের জমিদার, তবু আমরা আপনাকে চিনি, আর কাউকে চিনতেও চাই না। যাকে রাখ, সময় বলবে। তবে শুনলাম এই মোহর আলী আর সোমনাথ বদ্যি শঙ্করের সাথে হাত মিলিয়ে নাকি আমার ক্ষতি করার চেষ্টা করছে। তোরা যদি এর সাথে মদত দিস, তাহলে সারা গায়ে আগুন জ্বলবে, কথাটা মনে রাখিস। এই চল সবাই, আর কত হয়েছে খাতায় লিখে রাখিস। এই নাকি জমিদার, হ্যাঁ, দিনের পর দিন বাকি গিলে যাচ্ছে, খাতায় লিখে রাখিস। প্রত্যেক দিন এসে এই চাটা গিলে যাচ্ছে, দলবল নিয়ে এসে গুচ্ছ গুচ্ছ পান গিলে যাচ্ছে, কলা গিলে যাচ্ছে, আর দাম দেবার বেলায় পক্কা। সে কি আর আমি জানি না ভেবেছ? উনি তো মাত্র কয়েক ঘন্টা জমির মালিক। মেজ মল্লিকদের জমিদারি আগে অনেকটা বড় হলো, তাই এখন মাত্র কয়েক ঘন্টা এসে ঠেকেছে। সেটা আঁকড়েই মল্লিকদের যত হম্বিতম্বি। তিনি নিজেকে বলে কিনা জমিদার, তাও আবার ওই শঙ্করদেবের চেয়েও বড় জমিদার। কাল আরেকটু হলে তো ক্যাসাল হচ্ছিল। হিরুপিরাই বলেই দিয়েছিল ওই গাছপালার ডাক্তার যে আমাদের মোহর কবিরাজ মশাইয়ের বন্ধু, উনি যে আমাদেরকে সাহায্য করছেন, এই যদি মল্লিক মশাই জানতে পারে, তাহলে আবার আমাদের ক্ষতি করার জন্য নতুন করে মতলব বাড়বে। ভাগ্যিস তুমি ইশারা করেছিলে, এটা তোমার মাথাতেই ছিল না। ওকে তোল্লাই দিয়ে আপাতত সামাল দিলেও এটাই কিন্তু সমস্যার সমাধান নয়। মল্লিক কিন্তু খুব ভালো করেই জানে কেবলমাত্র বাচ্চারাই ওর পিছনে ছড়া কাটে এমন নয়। গ্রামের সমস্ত লোকেরা ওর সামনে মান্যগণ্য করলেও পিছনে কিন্তু ঠাট্টা করে ওকে সবাই গন্ডা মল্লিক বলেই জানে। আজকে সবাই মিলে ওই মোহর আলীর কাছে যেতে হবে। ওই উনি একমাত্র পারবে ওই মল্লিক বাহিনীকে জব্দ করতে। তাই হবে, তাই চল 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 চলো চলো। এসো এসো ভাই, এসো এসো, বসো। সব খবর ভালো তো? ভালো আর কি করে বলি, কিছু ঘটনা ঘটেছে, সেই কারণে আপনাদের কাছে ছুটে আসা। আমার তো আপন তেমন কেউ নেই, যদি আপনাদের পাশে পাই তবে সবটা নতুন করে শুরু করতে পারি। কি হয়েছে? আমি তো বুঝতে পারছি না, কিছু খুলে বলো। ভয় কিছু ঘটেনি তো? কি হয়েছে তা? দেশের বাড়িতে কিছু হয়নি তো? না না, ওখানে কিছু হয়নি, ওখানে সব ঠিকই আছে। উনি মিয়া গত রাতে আমার কাছে আসে, ওনার কাছ থেকে জানতে পারি যে
অন্তরাকে নিয়ে ওনাদের বাড়িতে বেশ সমস্যা হচ্ছে এবং সেটা বেশ গুরুতর। তাই ফুলমি আমাদের সাহায্য চাই। ও অন্তরাকে নিয়ে শহরে মানে আমাদের মুন্সিফ কোর্টের কাছে কোথাও ঘর ভাড়া করে নতুন করে সংসার করতেছে। সবই বুঝলাম ভাই, কিন্তু আলাদা করে সংসার পাতা মুখের কথা নয়, অনেক ঝামেলা। আর তার উপর কয়েক মাসের মধ্যে তোমাদের কোনো নতুন অতিথি আসবে, তোমারও কাজের চাপ আছে। আমি শুধু ভাবছি অন্তরায় অচেনা জায়গায় একলা সবকিছু কিভাবে সামলাবে। না না, ফুলমি সেসব কিছু বলছে না। অন্তরা এখন আমাদের দেশের বাড়িতেই থাক, ওর বাচ্চাটা বড় হলে তারপর না হয় ওদের নতুন সংসারে আসবে। কিন্তু এর মধ্যে তোমার একটা কাজ করতে হবে। তুমি ফুলমিয়াকে নিয়ে একবার আমাদের দেশের বাড়িতে যাবে, তারপর আব্বার সামনে তোমার কিছু কথা বলতে হবে। তাই ভাইজান, আমরা আপনাকে দেরি করে দিচ্ছি না তো? তা তো একটু হচ্ছেই, বুঝতেই তো পারছো সরকারি চাকরি করি, তো গোড়া সাহেবের টাইমের ব্যাপারে ঝামেলা করে। ভাইজান, আমি শুধু দুটো কথা বলতে চাই। আমার বাড়ির লোকদের ব্যবহারে আমি অত্যন্ত লজ্জিত। অন্তরের এই সময় উচিত আমার তার পাশাপাশি, কিন্তু আমি কিছুই করতে পারি না স্বামী হিসেবে। আমার বাড়ির লোকদের কথা নেই, ভেবেছিলাম ওরা বুঝবে, ওরা চান অন্তরাকে তালাক দিয়ে আমি যেন দ্বিতীয় বিবাহ লোভ রয়েছে। বিবাহের নামে আমাকে বিক্রি করে ঘরে টাকা পয়সা সোনা দাম তুলতে চাই। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমরা হইল আমার এই সামান্য রোজগারেই আলাদা সংসার পাবো। কষ্ট হবে, কিন্তু সেটা হবে সম্মানের। ফুলমিয়া, তোমার মতো একজন মানুষ আমার বোনের স্বামী, এটা ভাবতেই গর্ব হচ্ছে। অন্তরা অনেক ভাগ্যবতী। দেখো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমিও তোমার পাশে আছি। আর তুমি যা করতে চাইছো তা তো অতি উত্তম ভাবনা। এটা তো সংকোচ করছো কেন ভাই? ভাইজান, অনেকদিন হয়ে গেল আমি আপনাদের বাড়ির সাথে কোনো যোগাযোগই রাখিনি। আজ থেকে কি করে শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো? আমার মতো একটা অপদার্থকে তিনি চোখ বন্ধ করে তার সবচেয়ে আদরের সন্তানটাকে তুলে দিয়েছিলেন, কিন্তু আমি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। তাই বলছিলাম, আপনারা যদি আমার সঙ্গে দেশের বাড়িতে চলেন তবে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। অন্তরার উপর আর কখনো অন্যায় হতে দেব না। আমার যা চাকরি তাতে হুট করে ছুটে মিলে না ভাই। ভাইজান, আপনি আমাকে রহম করুন। আপনার কাছে 2 হাত জোরে মিনতি করছি। আরে এমন ভাবে বলছো কেন ভাই? তুমি আমার কুটুম্ব, বোনাই বলে কথা। এমন করে নাকি ভাই? তাহলে আপনি কথা দিচ্ছেন ভাইজান? তা না হয় দিলাম, ভালোই হলো। আমারও বেশি যেতেই হতো। তোমার ভাবি আর বাচ্চারা সবাই ওখানেই আছে। আমি বরং এক কাজ করি, একটা টেলিগ্রাম পাঠিয়ে দিই বাড়িতে। সামনের সপ্তাহে আমরা সবাই মিলে বেরিয়ে আসি। ঠিক আছে সুলতান, তোর তো এখন পড়ার তেমন কোনো চাপ নেই। তবে তো বেশ ভালো হয়, সবাই মিলে মজা করা যাবে। আমার তো সুলতান ভাইয়ের বিয়েতে যাওয়াই হয়নি। নতুন ভাবের সাথে জমি আড্ডা দেওয়া যাবে। শুনেছি উনি ভালো গান গান। অসম্ভব, আমার এখন বাড়ি যাওয়া হবে না। তাছাড়া পরীক্ষা নিতে কি হয়েছে? আমার পত্রিকা আছে, সেখানে নতুন সংখ্যা বের হবে। আচ্ছা, তুমি আর ফুলমিয়া যে একবার ঘুরে এসো না, আমি না হয় পরে যাবো। এখন যাওয়া হবে না মানে? সেই শাদির পরে একবার বাড়ি যাসনি, সেই খেয়াল আছে? আব্বা চিঠি পাঠিয়েছেন, লিখেছেন তোকে নিয়ে এর মধ্যে যেন বাড়ি থেকে ঘুরে আসি। শোন ভাই, এই তো সুযোগ, চল সবাই মিলে 2 দিন আনন্দ করে কাটিয়ে আসি। তোর নতুন বউয়ের সাথে ঠিক মতো কথাই হলো না। কি নতুন বর্বের এখন কথাই হয়নি? সুলতান ভাই, তুমি আর না করো না, যাওয়া কিন্তু ফাইনাল। তুই কি করে বুঝলি তোর বর তোকে পছন্দ করে না, ভালোবাসে না? এতে না বোঝার কি আছে? সারাদিন বিয়ের অনুষ্ঠানের ধকলে সেদিন আমি বেশ ক্লান্ত ছিলাম। সবাই আমাকে ফুলসজ্জার খাটে বসিয়ে দিয়ে চলে গেল। আমি অনেকক্ষণ জোর করে জেগেছিলাম। হঠাৎ কখন চোখ লেগে যায় মনে নেই। ঘুম ভাঙতেই দেখি আমি খাটে আরো মাটিতে মাদুর বিছিয়ে ঘুমোচ্ছে। ও এই ব্যাপার, তাই বল।
তো ঘুমিয়ে পড়েছিলি, তাই হয়তো তোকে ডাকিনি। নিজেই মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল বেচারা। এই শুনছই, বেচারা ও নয়, আমি। ঘুম ভাঙতে আমি খুব লজ্জা পেয়ে যাই। ভাবলাম মাটিতে হয়তো ওর ঠান্ডা লাগছে, তাই একটা চাদর নিয়ে ওর গায়ে ঢেকে দিতে যাই। ব্যাস, বাবুর ঘুম ভেঙে গেল। অমনি কি চটপট আমার ওপর, যেন কোনো অন্যায় করে ফেলেছি। এজন্যই বলে যেচে কারো ভালো করতে নেই। আরে বাবা, প্রথম প্রথম এমন হয়, পরে সব ঠিক হয়ে যায়। একটা হয় বোঝাপড়া, ব্যাস, তারপর সব ঠিক হয়ে যাবে, বুঝলি? সবই তো কদিন হলো, একটু দেখ। কি রে সুই, কি ভাবছিস? ওই হওয়া। আচ্ছা, বন্দোবস্ত ব্যাপারটা কি? হাসছে দেখো, যেন জিনে পেয়েছে। আচ্ছা, হাসির কি হলো? তোরা তোর বরের মধ্যে বন্দোবস্ত হয়নি তাই বল। তাই তো আমি ভাবি, ওই মিয়া ঘরে যেতে লজ্জা পায় কেন? এখন তো চাঁদ দেখেছে, ফুলের ভোমরা দেখেনি। কিন্তু শাকিলা ভাবে ঠিক একই কথা বলছিল। আমার মনটা মানছে না রে। বিয়ের পর শহরে চলে গেল, যাওয়ার সময় একটা কথাও বললো না। ভাব, একটা কথাও না। আমাকে না হয় চিঠি লেখে না, কিন্তু আমাকে লেখা চিঠি তো আমিই পড়ে শোনাই। সেখানে কোথাও আমার কোনো কথা লেখা নেই। আমি বলে কোনো চরিত্রই যেন ওর জীবনে নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, তবু বলছি, সময় খুব বড় ওষুধ। একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করিস না, কটা দিন দেখ, না হয় আমার বরকে বলবো তোর বরের সঙ্গে কথা বলতে। তোর বর যতই লাজুক হোক, দুজন ছেলের মধ্যে কথা বলতে কোনো বাধা নেই। আহা, তোর বরকে আমার বর চেনে না জানে, কি নিয়ে তারা গল্প করবে শুনি? আছে রে আছে, আমারটাকে আমি ঠিক শিখিয়ে দিব। কি শেখাবি? কি শিখাবো? ছি, এই শোন না, শোন। তোমার থেকে দেখছি কি সব বাজে বাজে তরকারি দিচ্ছ যেটাকে। আমি যে মাছগুলো আনলাম সেগুলো কোথায়? রান্না করোনি? করেছিলাম তো, কিন্তু তোর আম্মু, তোর ফুফু আর আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি। তোর জ্যাঠার জন্য রাখতে ভুলেই গেছি। কি বললে? তোমরা খেয়ে ফেলেছো? হতেই পারে না, শিগগিরই দাও, জ্যাঠার খাওয়া তো প্রায় শেষ। কেন হতে পারে না? আমাদের বুঝি সকাল রাত হয় না? আসলে কি মাছগুলো তো খুব টাটকা ছিল, তাই খুব সুন্দর করে রান্না করেছিলাম। চারটে চারটে কখন যে সব খেয়ে ফেলেছি বুঝতেই পারিনি। ভালো হবে নাকি তো বলে দিচ্ছি, ভালো ভালো মাছগুলো দিয়ে দাও এক্ষুনি। আমি খুব কষ্ট করে ধরেছিলাম জ্যাঠাকে খাবো বলে। কেন না দিলে কি হবে? বললাম তো, মাছগুলো আমাদের পেটের ভিতরে গিয়ে সাঁতার কাটছে। আচ্ছা হ্যাঁ রে তোতন, বড় মাছকে কেবল তো জ্যাঠার জন্যই ধরে নিয়ে আসিস, আর আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি? আমরা তো কষ্ট করে কেটে বেছে রান্না করব, আর খাবে কেবল তোদের জ্যাঠা? আমার মাথা গরম করিও না, মাছ যদি আজকে না পাই না তাহলে এসপার ওসপার হয়ে যাবে। পেয়ারা, তুমিও কি ওর মতো ছোট হয়ে গেলে নাকি? দাও না, ও কি মাছ ধরেছে দেখি। তুমি চুপ করো তো। ও খুব ভালো করে জানে যে ওকে ছাড়া আমরা কেউ খাবো না। তারপরে কেমন মেজাজ দেখাচ্ছে। ওইটুকু একটা ছেলে কেমন তেজ দেখো। কি জ্যাঠা, কেমন মাছটা দেখেছো আমাদের পুকুরের? ভালো রে, চমৎকার, খুব টাটকা। হ্যাঁ, খা খা বেটা খা, খেয়ে দেখ তোর জেঠি কেমন লেগেছে। আর বললো না, সকাল থেকে কতবার যে এসে রান্নাঘরে উকি দিয়ে গেছে, শুধু দেখে গেছে যে কেমন করে ওর মাছটা রান্না করা হচ্ছে। ওরে বাবা, এই নে দেখ তোর জ্যাঠাকে কেমন মাছ দিয়েছি, ঠিকঠাক মতো দিয়েছি কিনা। পরে আবার বলিস না যে জেঠিমা তুমি বড় মাছটা খেয়ে ফেলেছো। আচ্ছা বাবা, তোমাদের এত রাগ, কাল থেকে তোমাদের জন্যও ভালো মাছ ধরে আনবো। হয়েছে হয়েছে, এবার চুপ করে খা। আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। শেষ হয়ে গেল? তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়নি? আচ্ছা, কতবার তোমাকে বলেছি যে আমার দেরি দেখলে খেয়ে নেবে, এত দেরি করে খাওয়া তো ঠিক না। তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। বলো। সুলেমান তো সুলতানের সাথে সময় বলেছিল যে ওর নাকি কাজের এখন অনেক চাপ, প্রায় এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। হামিদা বাচ্চাদের নিয়ে শহরে একা থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই কিছুদিন হামিদা বাচ্চাদেরকে নিয়ে আমাদের এখানে থাকবে। কিন্তু এখন তো দেখছি হামিদার সাথে অন্তরার প্রায় ঝগড়া লেগে থাকছে।
আমাদের অন্তরা তো তেমন মেয়ে নয়, আবার হামিদের স্বভাব বদলাবানো নয়। আর এই সময় যদি অন্তরার সাথে প্রায় ঝগড়াঝাটি হয় তাহলে সেটা তো অন্তরার শরীরের জন্য খারাপ। তাই বলছিলাম যে এবার সুলেমান আসলে বাচ্চা কাচ্চা সহ হামিদাকে শহরে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। সবই জানি পেয়ারা, আমি সবই শুনেছি। হামিদা সত্যিই বদলাবার না, তবে আমার শুধু একটাই ভয়, ছেলে মেয়ে দুটোকে শহরে নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটাকে বিয়ে না দিয়ে যায়। সেই জন্য আমি মনে মনে ঠিক করে রেখেছি ছেলে মেয়ে দুটোকে আমার কাছে রেখে লেখাপড়া শেখাবো। আর তুমি অন্তরাকে হামিদার কাছ থেকে একটু দূরে দূরে রেখো, ও যেন ওর কথায় কান না দেয়। বাকিটা আমি দেখছি। আমরাও তো তাই চাই। বাচ্চাগুলো এখানে থাকলে আমাদের চেয়ে বেশি খুশি আর কে হবে বলো? আর বাচ্চাগুলো তো যেতে চায় না, ওরা বলে যে এই বাড়িটা বেশ ভালো, অনেক খোলামেলা, খেলার জন্য সঙ্গী সাথীও পায়। ওরা তো একেবারেই যেতে চায় না। এদিকে গুলবদনও বাড়িতে নেই, বাড়িটা একদম খালি খালি লাগছে। আল্লাহ যেন করে ওর মায়ের শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসলে গুল বাড়িতে থাকলে অন্তরাও বেশ ভালো থাকে। এই কদিনেই গুলের সাথে অন্তরার বেশ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। হ্যাঁ দেখেছি, মেয়েটা বড় লক্ষ্মীমন্ত গো পেয়ারা। তবে ছেলেটাকেও ভাবতে হবে, সে আর এক খাচ্ছে, একটু চাপা স্বভাবে, দেখেও না। আমি জানি ছেলের নাম, তুই যাই হোক, তুই আমার সত্য। কত স্বপ্ন, কত আশা নিয়ে আমি তাকে ধারণ করে আছি, কিন্তু আমি কি তোর সঠিক বিচার করলাম? আমার তুই ক্ষমা করে দিস, আমার তুই ক্ষমা করে দিস। কি রে অন্তরা, এই অন্ধকারে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ কই কিছু না, ঘরের ভিতর কেমন গুমট লাগছিল তো, তাই একটু বাইরে হাঁটতে বেরিয়ে গেল। তুই কি আমাকে বোকা ভেবেছিস? অন্ধকারে হাঁটাহাঁটি করলে চোখে পানি আসে এমন কথা তো শুনিনি কোনোদিন। কি হয়েছে আমাকে বল। সত্যি বলছি চাচি, আমার কিছু হয়নি, আসলে চোখে বোধহয় একটা পোকা পড়েছিল। দেখ অন্তরা, আমি তোদেরকে পেটে ধরিনি এ কথা সত্য, কিন্তু তাই বলে কি আমি তোদেরকে ছোটবেলা থেকে নিজের বাচ্চার মতো করে বড় করিনি? বল কি হয়েছে আমাকে বল, আমাকে বল। আগে নিজের স্বামী সংসার নিয়ে ভালো করে ভাবো। যা, আমি আবার কি বললাম? আমি তো অন্তরার ভালোর জন্যই বললাম। তাছাড়া ভাবি হিসেবে অন্তরার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? ও তো ঠিকই বলেছে হীরা, ওকে চুপ করে কি লাভ? আমার মেয়ের কপাল পোড়া বলে কেউ কি কিছু করতে পারবে না? এটা ভালো মন্দ বলার সময় নয় বুবু। তুমি সারাটা দিন হাড় ভাঙা খাটুনি করে দুটো মুখে দিতে বসেছো মাত্র, এখনই ওকে এসব কথা বলতে হবে? হ্যাঁ, তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি,
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।